সো প্রথম প্যারাটা গেল আমাদের, দ্বিতীয় প্যারা যেটা বলছে একটু দেখি। Stress in a soil mass due to its own weight are given by total unit weight। অর্থাৎ যেটা বলা হচ্ছে কোন একটা সয়েলের মধ্যে, কোন একটা সয়েল মাসের মধ্যে কি পরিমাণে স্ট্রেস আসতেছে, কি পরিমাণ মানে তার উপর পীড়ন আসতেছে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে তার নিজস্ব ওয়েটের উপর। এখন তার নিজস্ব ওয়েটটা কিভাবে বের করব? তার টোটাল ইউনিট ওয়েটের মাধ্যমে। টোটাল ইউনিট ওয়েট টাইমস দ্য থিকনেস অফ দ্য সয়েল, অর্থাৎ টোটাল ইউনিট ওয়েটকে তার সয়েল থিকনেস দ্বারা মাল্টিপ্লাই করে। টোটাল ইউনিট ওয়েটকে সয়েলের যে থিকনেস আছে সেই থিকনেস দ্বারা মাল্টিপ্লাই করলে আমি কি পেয়ে যাচ্ছি? তার নিজস্ব ওয়েট পেয়ে যাচ্ছি, কার? সয়েল মাসের। এবং সেইটার মাধ্যমে আমি স্ট্রেস বের করতে পারবো কোন একটা সয়েলের উপর কি পরিমাণে স্ট্রেস আসছে। অফ দ্য while in the soil is below the গ্রাউন্ড ওয়াটার। কিভাবে? এখন আমি টোটালি থিকনেস অফ দ্য সয়েলের সাথে লাগবে যখন আমরা পার্থক্য দুই জায়গায় এটা ইউজ করব। সেই প্যারাটা লেয়ার থাকে পানি, আমাকে সাবমার্জ ইউনিট ওয়েট ইউজ করতে হবে করব ইউনিট ওয়েট, অর্থাৎ সেই প্যারাটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। সেকেন্ড প্যারাটা কি বুঝে গেছে? স্যার তাহলে আমি একটা কোশ্চেন করি। আচ্ছা, আমাকে এখানে স্ট্রেসের কথা বলা হলো। স্ট্রেস মানে কি? কোন একটা সয়েলের উপর কি পরিমাণ প্রেসার আসতেছে, ওই প্রেসারটা হচ্ছে স্ট্রেস। তো আমি স্ট্রেস বের করতে হলে আমাকে তো কিছু জিনিস ইউজ করতে হবে। আমি স্ট্রেস গুলো কোথা থেকে পাবো? আমাকে ইউজ করতে হবে বাল্ক ইউনিট ওয়েট অথবা সাবমার্জ ইউনিট ওয়েট। তো যে কোনো একটা কি টার্ম আমাকে ইউজ করতে হবে। তো এই টার্ম গুলো আমি কেমনে পাবো? এই টার্ম গুলো তো এখানে ইকুয়েশন থেকে পাবো। কিন্তু আমি যে স্ট্রেস বের করব, স্ট্রেস বের করার সময় আমাকে বলা হলো, মনে করেন আমি পরবর্তী আরেকটা ফিগার আছে, কেবল মাটি আছে। এখন আপনি মাটিতে কি পরিমাণ স্ট্রেস নাকি কি করতে, মাটির টোটাল ইউনিট ওয়েট কত এবং এই মাটির লেয়ার টোটাল ইউনিট ওয়েট কে যদি আপনি স্ট্রেস পেয়ে যাবেন, ঠিক আছে, লেয়ারের থিকনেস দ্বারা গুণ করেন, তাহলে মানে মাটিটা হয়ে গেছে এখন এই জায়গায়। আমি কিন্তু আর টোটাল ইউনিট ওয়েট, ঠিক আছে, সাবমার্জ ইউনিট ওয়েটটা কি সেটা তো স্ট্রেস বের করতে চাই, আমাকে কি করতে হবে? গামা সয়েলের এখান থেকে একটু পর্যন্ত করলে আমি মাটির কি পেয়ে যাব? স্ট্রেস পেয়ে যাব। তো এখন কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো এগুলা জাস্ট ম্যাথ করার সময় আমরা আবার ক্লিয়ার হবো। এখানে জাস্ট যেহেতু ডেফিনিশন টাইপের পড়াশোনা, আমাদের জাস্ট একটু মিলাই পড়তে হবে, ঠিক আছে। তো যখন ম্যাথ করব তখন আমরা ক্লিয়ার হয়ে যাব যে কখন এই গামাটি ইউজ করতেছে, কখন গামা বার বা গামা প্রাইম ইউজ করতেছে। তাহলে এই প্যারাতে বুঝলাম যে স্ট্রেসের কথা বলছে, সয়েলের উপর যে স্ট্রেস আসতেছে ওই স্ট্রেসটা দুটা জিনিসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ওয়াটার টেবিলের উপর হলে গামাটি, ওয়াটার টেবিলের নিচে হলে গামা প্রাইম। বাস একটু পরবর্তী স্লাইডে দেখি আরেকটা রিলেশন দেখাইছে, সেটা হচ্ছে কি ভিএস এর মান যদি 1 হয় তাহলে আমি কি পাবো? কারণ আমি জানি ইকুয়াল টু কি পিভি বাই ভিএস। তাহলে ভিএস এর মান আমি 1 বসাই দিলাম নিচে, তা দেখাই দিল। আর ভলিউম অফ ওয়াটার ভি ইনটু জি। তারপর রিলেশন দেখাইছে, এখানে বললো যে ওরা কিভাবে আসলো এই জায়গায় ডাব্লিউ জি গামা ডাব্লিউ কিভাবে আসলো, ইউজিং a three-phase formula to determine gamma t, অর্থাৎ টোটাল ইউনিট ওয়েট কিভাবে নোন ভ্যালুস অফ এস ই ডাব্লিউ জি এ কাজে লাগিয়ে আমাকে টোটাল ফর্মুলাটা বের করতে হবে। দেখে আসছি সবগুলা রিলেশন দেখাই দিছে। ওয়াটার ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু কি আসলো? ডাব্লিউ এটা হচ্ছে বড় হাতের ডাব্লিউ, আর এটা ছোট, এটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে। ডাব্লিউ জি গামা ডাব্লিউ এগুলো কিভাবে আসলো? আমাদের এখনো যারা আরোরার বইটা কিনি নাই সয়েল মেকানিক্স এর, অথবা যারা বিএম বই নিয়ে নিব, ওইখানে ব্লক ডায়াগ্রাম গুলো আছে, ঠিক আছে। যারা এখনো বিএম দাসের বই নিয়ে নাই, বিএম দাসের বই নিয়ে নিয়ে পিডিএফ বের করে আমরা গ্রুপে সবাইকে দিয়ে দিব। সো ওইখানে যতগুলো ব্লক ডায়াগ্রাম আছে সবগুলো আমাকে দেখে দেন, বা এই বি ডাব্লিউ ইকুয়াল টু জি, ডাব্লিউ জি এটা কেন লিখছে, সেইগুলো জিনিসগুলো যেন সুন্দর করে বোঝা দিতে পারি, ঠিক আছে। আমার হাতে কি থাকবে? কলম থাকবে, কলম দিয়ে আমি পাশে ড্র করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হোয়াইট বোর্ডে ড্র করে আমাকে এগুলো বুঝাই দিতে হবে। তো এগুলো হচ্ছে আপনাদের কাজ। এখানে একটা টেবল দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে, অনেকগুলো রিলেশন আছে এখানে, অনেকগুলা ফর্মুলা আছে। তো এতগুলো ফর্মুলা আপাতত জানার দরকার নেই, যত জিনিস একসাথে মাথায় রাখা কখনো পসিবল না, ঠিক আছে। দেখা গেছে অনেকগুলো ফর্মুলা আমাদের বেশি কাজে লাগে, যেমন এটা, ঠিক আছে, যে সেগুলো একদম ইজি যেগুলো বেশি। তো একটু পর্যন্ত কি বুঝতে পারছেন কি বলা হয়েছে? জি স্যার। মনোযোগ আছে নাকি চলে গেছে? জি স্যার। আচ্ছা স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডেক্স প্রপার্টিজ। এটা হচ্ছে কি, এটা এগুলো আপনার আসবে জীবনে, আপনাকে জানতে হবে জিনিসগুলা। ইন্ডেক্স প্রপার্টিজ হচ্ছে সয়েলের এগ্রিগেট প্রপার্টিজ আছে দুই ধরনের, একটা হচ্ছে গ্রেন প্রপার্টিজ আর হচ্ছে তো সয়েলের ইন্ডেক্স গ্রেন প্রপার্টিজ গুলো কি স্পেসিফিক অফ গ্রেন অর্থাৎ সেগুলো হচ্ছে কি গ্রেন প্রপার্টিজ ফাইনার ফ্র্যাকশন, ঠিক আছে। তাদের মিনারোলজিক্যাল তো বেসিক্যালি গ্রেন প্রপার্টিজ এর মধ্যে যেটা কি জি দ্বারা লিঙ্ক করি হচ্ছে মিনারোলজিক্যাল। চলে যাচ্ছে এগ্রিগেট প্রপার্টি।
কোহেশনলেস নট কোহেসিভ। এগুলো কি আমরা জানবো একটু পরেই, এগুলো সব আবার আছে। কোহেশনলেস একটা এই চারটালে অনেক কিছু জানতে হবে। সো পার্টিকেলের মধ্যে অর্থাৎ তাদের ফ্র্যাকশনটা কম, আসলে উল্টা বলে ফেলছি, তখন আকর্ষণ বেশি, ঠিক আছে। মধ্যে আন্তঃকণ আমি উদাহরণ দিই, কোহেসিভ মানে ক্লে, ক্লে মানে কি কাদা, এখানে আকর্ষণ বেশি হবে নাকি বালি? আপনার কাছে সামনে কাদার আকর্ষণ। কোহেশনলেস এর নাকি কোহেসিভে? কোহেসিভ। কোহেসিভে, তাহলে কোহেসিভের আন্তঃকণ আকর্ষণ বেশি, যার কারণে সেটা দলাবদ্ধ হয়ে কাদা হয়ে আসছে, কিন্তু এটাকে ইজিলি সেপারেট করে ফেলতে, তাই না? বালিকে আমরা যদি হাতে নেই, হাতে উঠে সয়েলের, তাহলে কোহেশনলেস বলতে বুঝবো যে এগুলো হচ্ছে কি সয়েল পার্টিকেল, যেগুলোকে আমরা বালি বলি এক কথায়। আর কোহেসিভ সয়েল মানে কি ক্লে, যেটা আন্তঃকণ আকর্ষণ বেশি, ঠিক আছে। ডেনসিটি কি সেটা একটা ইকুয়েশনের মাধ্যমে শিখবো। কনসিস্টেন্সি কি, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট টার্ম। এটার হচ্ছে 3-4টা ক্যাটাগরিতে আমরা বুঝবো যে ইন্ডেক্স প্রপার্টিজ আর এগ্রিগেট প্রপার্টিজ থেকে আমরা বলতে পারবো জি স্যার। ইন্ডেক্স প্রপার্টিজ। এখন পার্টিকেলের গ্রাফ উপর করতে হবে। টু সাইড পরে প্রোভাইড দা মানে উপরে পার্টিকুলার রেট ওয়্যার আছে কি তার নামতে একদম, তারপর আস্তে আস্তে নিচে আটকায় গেল, আমি কে গিয়ে পরে যাবে। তো ওখানে একদম ফাইন, যেগুলো একদম কি বলে ফাইনার মোটিভ টেনে, এটা দিয়ে কি করা হয়, ওই সয়েল পার্টিকেলের ডায়া কত, অথবা ওই সয়েলের মধ্যে সয়েলের ক্যাটাগরি কেমন, জিনিসগুলো জানার জন্য, ঠিক আছে। সিপ নাম্বার ইজ designated as the number of openings per inch spacing. সো এখানে দেয়ালে, ঠিক আছে, এই দেয়ালগুলোতে উপরে লেখা থাকবে যে এগুলার ইয়া কত, নাম্বার কত, প্রত্যেকটা সিপ নাম্বারে এত ইঞ্চি সিপ বোঝায়, ঠিক আছে। আমরা একটু পরে দেখবো একটা চার্টে। সো সিপ অ্যানালাইসিস দিয়ে তাহলে কি করা হয়, কে বলতে পারবে, একটু হাত তুলেন তো, জাস্ট এক লাইনে বলতে হবে, কে বলতে পারবে? বাও, একটা হাত উঠছে, 3টা 4টা 6টা 7টা 8টা 10টা, ওয়াও ভেরি গুড, ইমপ্রেসিভ। আমি একজন থেকে তাহলে নিই, নিলয় চক্রবর্তী। সিপ অ্যানালাইসিস দিয়ে কি করা হয় তাহলে? ভেরি গুড, ডায়া নির্ণয় করা হয়। আচ্ছা, সো সিপটা তাহলে বুঝলাম। আরেকটা আছে হচ্ছে ওয়েট মেকানিক্যাল অ্যানালাইসিস। ওয়েট মেকানিক্যাল অ্যানালাইসিস, এটা দিয়ে কি করা হয়, এটা সম্পর্কে কোনো কিছু লেখা নাই, ঠিক আছে। ওয়েট এন্ড মেকানিক্যাল অ্যানালাইসিস, এটা বই পড়ে নিব। এটাও এক ধরনের অ্যানালাইসিস, যেটা দিয়ে আমরা কি করব, গ্রেনের সাইজ বের করব, গ্রেনের সাইজ বের করব। তাহলে সিটা হচ্ছে সবচেয়ে সহজলভ্য, এটা আমাদের ল্যাবে আছে, আমরা করব জিওটেক ল্যাবে সিপ অ্যানালাইসিসটা। আরেকটা প্রক্রিয়া আছে যেটাকে ওয়েট মেকানিক্যাল অ্যানালাইসিস বলা হচ্ছে। এখন আমরা যে বললাম যে সিপের গায়ে কি লেখা থাকবে, সিপের গায়ে ওপেনিংস এর নামগুলো লেখা থাকবে, সাথে এটার কারেসপন্ডে আমরা বিভিন্ন কি পাবো, হোলের ডায়াগুলো পাবো। যেমন এই 2 ইঞ্চি সিপ বলতে কি বোঝাবে, সেটার ওপেনিং থাকবে 50.80। সেম ভাবে 4 এর জন্য থাকবে 4.75 মিলিমিটার। তারপর হচ্ছে 8 এর জন্য থাকবে 2.36 মিলিমিটার। যাইতে 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 যত নিচে যাচ্ছি, আমার একটা জিনিস খেয়াল করেন, ডায়ামিটার গুলো কিন্তু কমে যাচ্ছে। তার মানে 4 নম্বরটা সবচেয়ে বেশি বড় কার, সবচেয়ে বেশি বড় 2 ইঞ্চি। তবে আমরা এগুলো ইউজ করি না, এখন অনেকগুলো দিচ্ছে ওপেনিং, আমরা কি এতগুলো সিপ ইউজ করি না, আমরা 6 থেকে 7টা সিপ ইউজ করি। কি ইউজ করি, 4 নম্বরটা ইউজ করি। তাহলে 4 8 16, তারপর ইউজ করি 30 নাম্বারটা, 30 এর পরে চলে যাব কোথায়, 50-এ, ঠিক আছে, 50 নাম্বারটা ইউজ করি। তারপর চলে যাব 100-তে, 100টা ইউজ করি। তারপর করব 200টা, 200 নাম্বারটা সবার নিচে থাকে। তাহলে এই নাম্বারটা কি মনে পড়ে, 0.075? জি স্যার। এটা হচ্ছে ফাইন পার্টিকেলের ডায়ামিটার বের করার জন্য কি এইটা ধরা হয় না, এটা নিচে যারা আছে এটা কি ফাইন পার্টিকেল। সো 200 নম্বর সিপটা সবার নিচে থাকে। সো আমি উপরে আমি সয়েল ফেললাম, আমি এটাকে শেপ করলাম, শেপ করার মধ্যে তারা হচ্ছে কি ফাইন সয়েল। আর যেগুলো উপরে আটকায় পড়বে, যেমন 200-তে কিছু আটকাবে, 100-তে কিছু আটকাবে, ওগুলো হচ্ছে সবগুলো কোর্স স্যান্ড, ঠিক আছে, বা কোর্স সয়েল। সো আমরা ওখান থেকে এই গ্রেডেশন বের করব। গ্রেডেশন মানে কার্ভ থেকে, একটু পরে দেখবো ওই সয়েলগুলো কি ওয়েল গ্রেডেড হবে না পুয়ারলি গ্রেডেড হবে, তো ওই জিনিসগুলো বুঝতে পারবো। এই চারটা কি সবাই বুঝতে পারছেন? স্যার। কারো কোনো কোশ্চেন আছে এই চারটা নিয়ে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সিপ অ্যানালাইসিস সম্পর্কে আরেকটু কথা বলা হলো। স্যার stacked with the largest opening sieve on the top and the smaller on the lower section, এটা অলরেডি বলা হয়েছে। অনেকগুলো সিপ একসাথে বসিয়ে সবচেয়ে বড় যে ওপেনিং সেটা উপরে থাকবে, সবচেয়ে যে ছোটগুলো আস্তে আস্তে নিচের দিকে আসে যাবে, নিচে যেটা একদম 200 নম্বর সেটা হচ্ছে একদম ছোট। তারপর oven right weight with a known weight is placed on the top of the sieve stack and a cover is placed on the top of the sieve. আমাকে সয়েল নিতে হবে যেগুলো ড্রাই করা। সো ড্রাই করা সয়েল গুলোকে আমি উপরে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব, যেন আমি শেক করার সময় সয়েল গুলো পড়ে না যায়। তো ঢাকনা দেওয়ার সময় আমি কি করলাম, আমি এটাকে শেক করে তারপর দেখলাম যে কোথায়
কোন প্যানে অর্থাৎ কোন সিবে কি পরিমাণ বালি আটকায় গেল সেটা আমাকে পরে ওয়েট নিতে হবে। The whole stack is vibrated vertically and horizontally until no more weight change. পরবর্তীতে আর নাড়ার ফলে আর কোনো কি বালি যেন আর না পড়ে, মানে প্রত্যেকটা সিবে যেন সঠিকভাবে বালি গিয়ে আটকায় পড়ে। Weight of the soil written on each sieve are carefully measured on a balance. এখানে আমি ইন্ডিভিজুয়ালি আগে কি করতে হবে, ওয়েট নিয়ে নিতে হবে। এরপর বালি দেওয়ার পর আমাকে বালি সহ আবার ওই প্রত্যেকটা আগের যে ওয়েট পেয়েছি পরের ওয়েট থেকে আগের ওয়েট বাদ দিলে প্রত্যেকটা সিভে কি পরিমাণ বালি জমলো সেগুলো কি হলো, সেগুলোর মেজার পেয়ে যাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে এভাবে করে চার্ট বানাতে হবে, এভাবে করে চার্ট বানাতে হবে। সিভ সাইজ থাকবে, সিভ সাইজ মনে করেন 200 জন্য ওপেনিং হবে কত 0.047, তারপর ওয়েট কি পরিমাণ বালি রিটেন করলো সেটা। আচ্ছা এক্সকিউজ মি, একটা কল আসছে আমার। তাহলে এখানে আমাকে চার্টে কি থাকবে, সিভের সাইজ থাকবে, এটা কি 200 নম্বর, এটা কি 200 সিভ নাকি এটা 100 সিভ, এরকম সাইজ থাকবে। ওপেনিং থাকবে, এটার ওপেনিং কেমন, মানে ওপেনিং বলতে ডায়ামিটার আর কি। আমি যদি এর আগের স্লাইডে যাই, এখানে হচ্ছে এদের সিভ নাম্বার, যেমন 200 নম্বর সিভের জন্য এদের ওপেনিংটা কি হবে 0.075। তাহলে বসালাম কি পরিমাণ বালি আটকাইলো, যে সিভ নিছি ওটা থেকে যদি আগের সিভের ওয়েট বাদ দিই তাহলে আমার বালির ওয়েটটা কি হলো এখানে থাকলো। এখন আমাকে পার্সেন্ট রিটার্ন বের করতে হবে। পার্সেন্ট বলতে বোঝাচ্ছে আমার মনে করেন যে আমি 200 গ্রাম বালি নিছিলাম প্রথমে, 200 গ্রাম বালির মধ্যে আমার এখানে কত গ্রাম, মনে করেন 10 গ্রাম আটকাইলো, তাহলে আমার 10 ডিভাইড বাই 200, 10 ডিভাইড বাই করলাম, তাহলে মনে করেন প্রথম সিভে এত পার্সেন্ট অর্থাৎ 15% আটকাইলো, পরবর্তী সিভে টোটাল ওয়েটের কত 10% আটকাইলো। এরকম করে করে আমি পার্সেন্ট রিটার্ন গুলো বের করলাম। কিউমুলেটিভ পার্সেন্ট, কিউমুলেটিভ মানে জাস্ট যোগ করা, যোগ মানে কি প্রথমে পাইলাম 10, তাহলে এখানে 10, পরবর্তী পাইলাম 15, তাহলে এখানে কত হবে 10 আর 15 মিলে কত 25, এরপরে পাইলাম আবার 10, তাহলে 25 আর 10 কত হবে এই জায়গায় 35। জাস্ট কিউমুলেটিভ একটার পর একটা দেখে দেখে যোগ করে চলে যাওয়া, তাহলে কিউমুলেটিভটা বের করে ফেললাম। আর আমি যদি 100 থেকে কিউমুলেটিভ বাদ দিই তাহলে আমি পার্সেন্ট ফাইনাল পাই। কিউমুলেটিভ বলতে বোঝাচ্ছে কি, মানে এই সিভে কত পার্সেন্ট আটকাইছে, এই সিভে কত পার্সেন্ট আটকাইছে, মানে কিউমুলেটিভ হারে বের করা। তার মানে যাইতে 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 আমি যখন লাস্ট সিভে যাব তখন আমার এখানে কিউমুলেটিভ পার্সেন্ট এটা 100% হয়ে যাবে, অর্থাৎ 200 গ্রাম বালির মধ্যে সবগুলো বালি কি আটকাই গেল। এখন আসি পার্সেন্ট ফাইনালটা কি, মনে করেন প্রথম সিভে 10% বালি আটকাইলো, এখানে 10 পাইছি, তাহলে 100 থেকে 10 বাদ দিলে থাকে 90, তাহলে আর বাকি 90% ছিল কি ফাইনাল, তারা পাস করে গেছে। সেম ভাবে এখানে পাইলাম মনে করেন 25, তাহলে ফাইনাল হবে কত 75। এভাবে করে আমি 100 থেকে যদি এই মানগুলো বাদ দিই ফাইনালটা পাবো। সেই টেবিলটা কি বানাতে পারবো সবাই? জি স্যার। জি স্যার। সো এই টেবিলটা বেসিক্যালি কাজে লাগবে আমাদের, এই একটা চার্ট আছে, একটা গ্রাফ আছে, এখনই দেখবো গ্রাফটা। এই গ্রাফটা বানাতে আমাকে এইগুলো দিয়ে দিবে, ঠিক আছে, কি পরিমাণ ওয়েট রিটেন এটাও দিয়ে দিবে। আপনাকে এখান থেকে কাজ শুরু করতে হবে, আপনার কি পরিমাণ পার্সেন্ট রিটেন করলো এটা এখানে বসাইতে হবে, কিউমুলেটিভ বসাইতে হবে, ফাইনাল বার বসাইতে হবে। ডায়ামিটার দিয়ে আছে, এক্স অ্যাক্সিসে কি আছে ডায়ামিটার, এই যে ওপেনিংটা থাকবে এক্স অ্যাক্সিসে, তারপর ওয়াই অ্যাক্সিসে থাকবে পার্সেন্ট ফাইনাল। তাহলে আমাকে এই মানগুলো বসাতে হবে। যেমন প্রথম ডায়া মনে করেন যে এই 2 ইঞ্চি ডায়া, 2 ইঞ্চি ডায়ার জন্য আমার আটকাইলো 10%, তাহলে আমার এখানে গ্রাফ থেকে কি করতে হবে, গ্রাফে এখানে কোথায় দিয়ে আছে, মনে করেন যে এই জায়গায় দিয়ে আছে, ঠিক আছে, এই জায়গায় 10 আছে, এই জায়গায় গিয়ে আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম। বাকি আর মনে করেন আরেকটা ডায়ার জন্য আসলে 40, তাহলে ওই ডায়া বরাবর গিয়ে 40-এ গিয়ে আরেকটা পয়েন্ট দিলেন। তো এইভাবে করে আমার নিচে থাকবে ডায়ামিটার, উপরে থাকবে কি পার্সেন্ট ফাইনাল, অর্থাৎ এই ওয়াই। তাহলে আপনি একটা টোটাল সয়েলের জন্য একটা গ্রাফ পেয়ে গেলেন, ঠিক আছে। এই গ্রাফটাকে বলা হয় কি গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ। তাহলে ওই যে আপনি 200 গ্রাম সয়েল স্যাম্পল নিছিলেন ওখানের মধ্যে এই গ্রাফ দিয়ে বুঝতেছি এটা একটা ওয়েল গ্রেডেড সয়েল। ওয়েল মানে এখানে সকল ধরনের সকল সাইজের পার্টিকেল উপস্থিত ছিল, তার কারণে আমার গ্রাফটা এরকম এস এর মতো হয়ে গেছে। তাহলে ওয়াই অ্যাক্সিসে কি আছে পার্সেন্ট ফাইনাল কি পরিমাণ ফাইন পার্টিকেল আটকাইছিল বা চলে গেছিল, আর এক্স অ্যাক্সিসে কি আছে ওপেনিংটা, ঠিক আছে। ওপেনিং মানে ডায়াটা আর কি, ডায়া সাইজ যাচ্ছে। যদি এরকম গ্রাফ পায় তাহলে আমাকে বলতে হবে কি এটা ওয়েল গ্রেডেড সয়েল। এই যে দেখেন এটা এস এর মতো, এখান থেকে শুরু করে এখানে এটা ওয়েল, এটাও এস, কিন্তু এটা কিন্তু পুরাটা অংশ জুড়ে ছিল না, পুরো সাইজ অনুসারে ছিল না পার্টিকেল, এটা জাস্ট উঠে গেছে স্ট্রিপলি, এটাকে বলবে ইউনিফর্মলি গ্রেডেড। অর্থাৎ এখানে এই সাইজের পার্টিকেল বেশি, এখানে এই ডায়া যে মাঝখানে যে ডায়া আছে এই সাইজের পার্টিকেল সবচেয়ে বেশি ছিল, যার কারণে আমি এখানে গ্রাফটা এরকম পাইছি। কিন্তু এই গ্রাফের জন্য কি হচ্ছে, সে অনেকগুলো সাইজ একসাথে কভার করছে এখান থেকে শুরু করে, সো এটা কি হচ্ছে এর জন্য এস শেপের, তো এটাকে বলা হচ্ছে কি ওয়েল গ্রেডেড।
আর এটাকে বলতেছি গ্যাপ গ্রেডেড, কারণ এখানে যে এই সাইজের আমরা কি এই বিভিন্ন গ্রাফ অনুসারে কি আমরা সয়েল গুলোকে নামকরণ করতে পারি, কখন ইউনিফর্মলি গ্রেড হবে, কখন ওয়েল গ্রেডেড হবে, কখন গ্যাপ গ্রেডেড জি, হবে, জি, পারবো? স্যার। তাহলে বইয়ে বিএম দাসের বইয়ে এই সয়েল ডিস্ট্রিবিউশন বা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনের ম্যাথটা আছে, আপনাকে তারপর আপনি একটা গ্রাফ নেবেন, এটা হচ্ছে কি সেমিলগ গ্রাফ, ঠিক আছে? সেমিলগ একটা গ্রাফ নেবেন পারছে এই জায়গায়, তার কারণে এটা কিসে এই জায়গায় এক্স অ্যাক্সিসে লগ লগ হারে বাড়ছে, এই জন্য এই গ্রাফটার নাম সেমিলগ। এদিকে কিন্তু দেখেন এদিকে অ্যাজ ইউজুয়াল গ্রাফের মতো 10 20 30 এভাবে দিয়ে আছে, কিন্তু এখানে দেখেন আপনার এটা হচ্ছে 10, এটা 1 হয়ে গেছে, এটা 0.1 হয়ে গেছে, 0.01, অর্থাৎ অনেকগুলো ডেভিয়েশন, প্রায় 10 গুণ হারে বাড়তেছে বা কমতেছে, ঠিক আছে? সো এখানে এটাকে পড়ে থাকতো, তখন এটাকে বলা হয় কি লগ লগ গ্রাফ, বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে সেমিলগ গ্রাফ। তো আমি লাইব্রেরিতে গিয়ে বলে আমাকে লগ লগ গ্রাফ দেন একটা, সেমিলগ গ্রাফ দেন একটা, আপনারা তখন গ্রাফটা এটা কিসে আঁকতে হবে, সেমিলগ গ্রাফে আঁকতে হবে। সেমিলগ গ্রাফে আঁকার পর দেখবেন যে আপনার ডিফাইন করতে হবে যে এটা ওয়েল গ্রেডেড, এটা গ্যাপ গ্রেডেড, অথবা এটা ইউনিফর্মলি গ্রেডেড। তো সয়েলটাকে আমি এভাবে তাহলে ক্লাসিফাই করব। একটু পর্যন্ত জি, কি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার। কিরা লাগছে কারো? জি, স্যার। তাহলে এই বন কলা সবগুলো সামনে রাখি, কিরা লাগলে খাইতে থাকবো আর করতে থাকবো, ঠিক আছে? আমাদের এটা আমি চেষ্টা করতেছি আজকে যে স্লাইডটা এটা পুরোটাই আজকে শেষ করে দেওয়ার। কোনো সমস্যা নেই, আপনাদের কোনো ক্লাস নাই, ক্লাসের পরে খাওয়া দাওয়া করতে পারবেন। সো নেচার অফ সয়েল, আমি যে মনে করেন ওই যে ম্যাথটা করে আমি এরকম একটা গ্রাফ পাইলাম, তো এই গ্রাফটা পাওয়ার পর আমার সয়েলের নেচারটা বের করতে হবে, সয়েলটা কি কোহেসিভ নাকি কোহেশনলেস, ঠিক আছে? সয়েলে কম্প্যাক্টেড কিনা, সেই জিনিসগুলো আমি কিভাবে বের করতে পারবো? চারটা জিনিস আমাকে জানতে হবে, D10, D30, D50, D60। এখন এগুলো কি ডেফিনিশনটা পড়ি। ইন গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ, অর্থাৎ এই কার্ভের মধ্যে several key grain sizes are utilized, অনেকগুলো গ্রেন সাইজ গুলোকে ইউটিলাইজ করা হয়, যেমন এখানে D10 টাকে ইউজ করতেছে, D30 কে ইউজ করতেছে, 50 60 কে ইউজ করতেছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি which are the grain size corresponding to, এগুলা হচ্ছে গ্রেন সাইজ, মানে আমি এখান থেকেই পাচ্ছি এগুলা গ্রেন সাইজ, which are the grain size corresponding to 10 30 50 60% finer by weight, অর্থাৎ আমার এখানে 10 টা কোন জায়গায় আছে, 0 20, তাহলে মাঝখানে হচ্ছে 10, তাহলে এই 10 বরাবর আমি চলে যাব, 10 যেখানে আছে 10 বরাবর আমি একটা টান দিয়ে গ্রাফে যে জায়গায় এসে পৌঁছালাম, সেখানে একটা নিচে কি করলাম, নিচে আরেকটা টান দিলাম, তাহলে আমি D10 টা পেয়ে যাব। তাহলে 10% এর কারেসপন্ডিং যে ডায়ামিটার সেটাকে বলা হচ্ছে কি D10। সেম ভাবে আমার 30 কোথায়, এটা যদি 20 হয় তাহলে মনে করেন এটা কি, এটা কত, এটা 30, ঠিক আছে? এটা 20, এটা 40, তার মানে মাঝখানে 30, এখানে এরা এটাকে 30 দেখালো, সো 30 বরাবর আমি এসে যাব 30%, অর্থাৎ 30% ফাইনাল বরাবর আসলে গ্রাফটা যে পয়েন্টে মিলিত হয় ঠিক সেখানে এসে নিচে চলে আসবো। তো নিচে চলে আসলে আমি যে ডায়ামিটারটা পাবো সেটাকে বলা হচ্ছে D30। তাহলে 30% কারেসপন্ডিং এ যে ডায়া সেটা হচ্ছে কি D30। সেম ভাবে 60 বরাবর এসে যাব, 60 বরাবর এসে নিচে যেটা পাবো সেটাই হচ্ছে D60। এখানে এগুলো উপরে হবে না, এখানে হবে এই জায়গায়, ঠিক আছে? তাহলে এটা হবে D60। সেম ভাবে 50 বরাবর এসে যে ডায়াটা পাবো সেটা হচ্ছে D50, এগুলা এখানে হবে না, এগুলো হবে এই জায়গায়। তাহলে আমি D60 পাইলাম, D50 পাইলাম, D30 পাইলাম, D10 পাইলাম। তাহলে এই পার্সেন্ট ফাইনালের অপোজিটে যে ডায়ামিটার গুলো আসবে সেগুলোকে বলা হচ্ছে কি D10, D30, D50, D60, ঠিক আছে? এখানে D50 কে বলা হয় মিন গ্রেন সাইজ, 50 যেটা সেটা হচ্ছে মিন গ্রেন সাইজ, আর D10 টাকে বলা হয় ইফেক্টিভ গ্রেন সাইজ। সো কোশ্চেনে যদি আসে হোয়াট ইজ ইফেক্টিভ গ্রেন সাইজ, আপনাকে লিখতে হবে the dia of a particle corresponding to 10% finer, the dia of a particle corresponding to 10% finer। তাহলে যদি বলা হয় কোশ্চেনে মিন গ্রেন সাইজ কি, তাহলে the dia of a particle এখানে থাকবে এটা the dia of a particle corresponding to 50% finer। সো এটা কি ক্লিয়ার এখন সবার কাছে? জি, স্যার। সো এই D60, D10, D30, এগুলো বের করছি বেসিক্যালি ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট এবং কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার বের করার জন্য। তাহলে CU হচ্ছে কি ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, তাহলে CU সমান D60 বা D10, আর CC অথবা CG সমান কি হবে D30 স্কয়ার
D60 D10। সো এই দুটো হচ্ছে জাস্ট ইকুয়েশন। এখানে আমি মানগুলা এই কার্ভ থেকে আমি যখন 60 মান বের করব, মান বের করার পরে আমি কোথায় বসাই দেব? D10 D60 D30 মানগুলা, হ্যাঁ এই মানগুলো আমি কোথায় সিইউ অথবা সিজি অথবা সিসিএ এই জায়গায় বসাই দেব। বসাই দিলে আমার সিইউর মান বেড়ে যাবে, সিজি এর মান বেড়ে যাবে। কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি এন্ড কোএফিসিয়েন্ট অফ গ্রেডেশন ইফেক্ট দ্য সয়েল প্যাকিং অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই জিনিসগুলা কি বোঝাচ্ছে? ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট অথবা কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, এরা সয়েলের প্যাকিং, সয়েলটা কিভাবে আছে, মানে কম্প্যাক্টেড হিসেবে আছে কিনা, সয়েলটার অ্যারেঞ্জমেন্টটা কেমন, সেই জিনিসটাকে ডিনোট করে। ঠিক আছে, সয়েলটা কি কোহেশনলেস না কোহেসিভ, এই জিনিসগুলো ইজিলি আরো স্পেসিফাই করবে। ওয়েল গ্রেডেড সয়েল মেক মোর স্টেবল প্যাকিং, যে সয়েলগুলো ওয়েল গ্রেডেড সেগুলোর প্যাকিংটা আরো বেশি হয়। সিন্স ফাইনার পার্টিকেলস ফিল ভয়েড, ফাইনার পার্টিকেল যেখানে আছে সেখানে ভয়েড কম থাকে। মেড বাই লার্জার অ্যাসেম্বলেজ, অর্থাৎ ফাইনার পার্টিকেলে ভয়েড কম থাকে এই কথা। ইউনিফর্মলি গ্রেডেড সয়েল, যে সয়েলগুলো ইউনিফর্মলি গ্রেডেড, মেক রেদার অর্ডিনারি অ্যারেঞ্জমেন্ট অফ প্যাকিং, সেখানে প্যাকিংটা খুব অর্ডিনারি হয়, মানে খুব ভালোভাবে হয় না। ঠিক আছে, কারণ কি, এখানে একই ধরনের সয়েল বেশি, সেখানে প্যাকিং কিভাবে হবে? ওয়েল গ্রেডের মধ্যে বিভিন্ন প্রকারের ডায়ামিটারের সয়েল আছে, সো এদের মধ্যে কি হয়ে যায়, অন্তকোণ আকর্ষণটা ভালোই হয়, অর্থাৎ মানে প্যাকিংটা হয়ে যায় আর কি, ভয়েড কম থাকে। এখানে দেখা গেছে ভয়েডটা বেশি থাকে, সো দাস লেস ইন্টারলকিং মেকানিজম, সো এখানে লকিংটা কম হয়। সো আপনাকে একটা উদাহরণ দিই, আপনি মনে করেন যে আপনি মার্বেল একটা বক্সে রেখে দিচ্ছেন, মার্বেল গুলোর সাইজ গুলো সব একই। সো মার্বেলের সাইজ একই হওয়াতে আপনার কি হয়েছে, ওইখানে মার্বেলের মাঝখানে কি হয়েছে, অনেকগুলো ভয়েড থেকে গেছে। সো মার্বেল গুলো প্রত্যেকটা জায়গায় কি হয় না, একে অপরের সাথে লকিং হয় না। সো বলা হচ্ছে যেগুলো ইউনিফর্মলি গ্রেডেড সয়েল, ওইখানে বলা হচ্ছে ইউনিফর্মলি কেন, আমি আবার ফিগারের সাথে বুঝাই। এই যে ইউনিফর্মলি বলা হচ্ছে কি, একই ধরনের সয়েল পার্টিকেলের মানে সয়েল পার্টিকেল বেশি আছে ওই জায়গায়, এই জন্য এটাকে ইউনিফর্মলি বলা হচ্ছে, অর্থাৎ এই সাইজের সয়েল গুলো বেশি আছে ওই স্যাম্পলে, তো ওই সয়েলকে বলা হচ্ছে ইউনিফর্মলি। তো একটা বক্সে যদি অনেকগুলো মার্বেল রেখে দেন, তার মানে মার্বেলের পার্টিকেল গুলোতে বেশি ডমিনেট করতেছে। তো মার্বেলের পার্টিকেল একই সাথে রাখাতে আমার কি হয়েছে, মার্বেলের মাঝখানে অনেকগুলো ফাঁকা থেকে গেছে, ইন্টার পার্টিকেল লকিংটা আর হচ্ছে না। কিন্তু আপনার ওয়েল গ্রেডেড সয়েল কি হয়েছে, বিভিন্ন প্রকারের পার্টিকেলের সাইজ আছে, তো দেখা গেছে যেখানে ফাঁকা আছে ওখানে অন্য সাইজ এসে জমা হয় না। তাহলে আমি জিজ্ঞেস করবো যে ওয়েল গ্রেডেড সয়েলে ইন্টারলকিং বেশি হয় নাকি ইউনিফর্মলি গ্রেডেড ইন্টারলকিং বেশি হয়, আর এটা কেন হয় সেটা ডিসক্রাইব করতে হবে আমাকে। তো একটু পর্যন্ত কি বুঝতে পারছি নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? স্লাইডের সাথে আমাকে বইও পড়তে হবে, বইয়ে অনেক ম্যাথ আছে রিলেটেড করে, ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে। স্লাইডে আপনার কোটি কোটি পড়া থাকে না, আমাকে অবশ্যই স্লাইডে জাস্ট হিন্টস থাকে, হিন্টসটাকে ইয়া করার জন্য আমাকে বই পড়তেই হবে। এই যে রিলেটিভ ডেনসিটি, এই ওয়ার্ডটা কোথায় লেখা ছিল, কেউ কি বলতে পারবেন? Sir, property. ইন্ডেক্স প্রপার্টিসে। ভেরি গুড, ইন্ডেক্স প্রপার্টিস এর মধ্যে কি ছিল, রিলেটিভ ডেনসিটি একটা কথা ছিল, এটা কোথায় ছিল? Sir, soil জন্য। এটা সয়েলের জন্য না এগ্রিগেটের জন্য। এগ্রিগেটের জন্য, এগ্রিগেট, ভেরি গুড ভেরি গুড। এগ্রিগেটের লাস্ট যে টার্মটা ছিল সেটা ছিল কি, রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটি হচ্ছে এক ধরনের ইন্ডেক্স প্রপার্টি, যেটাকে ডেনসিটি ইন্ডেক্স বলা হয়। তো এই জিনিসটা কি আসলে, জিনিসটা হচ্ছে কি একটু পড়ি। দ্য ডেনসিটি অফ এ গ্রানুলার সয়েল ভেরিজ উইথ দ্য শেপ এন্ড সাইজ অফ গ্রেন। কোন একটা গ্রানুলার সয়েলের ডেনসিটি অর্থাৎ ঘনত্ব কিসের উপর ডিপেন্ড করে, শেপ এবং সাইজের উপর ডিপেন্ড করে, ওই গ্রেনের উপর। তাহলে গ্রেনের সাইজটা কেমন, গ্রেনের শেপটা কেমন, সেটার উপর ডিপেন্ড করবে তার ডেনসিটি কেমন হচ্ছে। আচ্ছা একটু সরি ফর দ্য ইন্টারাপশন। আমরা ছিলাম হচ্ছে ডেনসিটিতে, কোন একটা সয়েলের গ্রানুলার সয়েলের ডেনসিটি ডিপেন্ড করবে সয়েলের গ্রেনের সাইজ এবং শেপের উপর, দ্য গ্রেডেশন এন্ড দ্য ম্যানার ইন হুইচ দ্য মাস ইজ কম্প্যাক্টেড। তাহলে ওই সয়েলটার গ্রেডেশনটা কেমন,
সয়েলটা কি কম্প্যাক্টেড কিনা সেটার উপরে ডিপেন্ড করবে ডেনসিটি। দ্য সয়েল কারেসপন্ডিং টু হায়ার ভয়েড রেশিও ইজ কল্ড লুজ। সো যেখানে ভয়েড রেশিওটা বেশি, যে সয়েলের ভয়েড রেশিও বেশি, এর মান বেশি হবে, সেই সয়েলটা কি হবে, সেই সয়েলটা লুজ হবে, ঠিক আছে। দ্যাট কারেসপন্ডিং টু লোয়ার ভয়েড রেশিও ইজ কল্ড ডেন্স। সো যে সয়েলের ভয়েড রেশিও কম, সেই সয়েলটাকে বলা হচ্ছে ডেন্স, ডিএনএসি, ডেন্স সয়েল। চেঞ্জ ইন ভয়েড রেশিও উড চেঞ্জ দ্য ডেন্সিটি। চেঞ্জ ইন ভয়েড রেশিও, তাহলে ভয়েড রেশিওর উপর ডিপেন্ড করতেছে ডেন্সিটি জিনিসটা। ডেন্সিটি যদি বেশি হয় তার মানে কি ওই সয়েলের মধ্যে ভয়েড আছে কম, ডেন্সিটি যদি কম হয় তার মানে ওই সয়েলে ভয়েড আছে বেশি। তারপরে যেটা বললো, thus in turn changes the strength characteristics of granular soil. So যে সয়েলটার বেশি ডেনসিটি থাকবে সেটার মানে সেটার স্ট্রেংথটা বেশি হবে না। তো যে সয়েলের ডেনসিটি কম, যেখানে ভয়েড বেশি, সেখানে স্ট্রেংথটা থাকবে কম। সো এটার স্ট্রেংথটাও একটা ফ্যাক্টর। Void ratio or the unit weight of soil can be used to compare the strength characteristics of samples of granular soil of the same origin. ভয়েড রেশিও আর দ্য ইউনিট ওয়াইড, কোন একটা সয়েলের ভয়েড রেশিও অথবা কোন একটা সয়েলের ইউনিট ওয়াইড, এই জিনিসটা কেন ইউজ করা হয়? কম্পেয়ার করার জন্য। কি কম্পেয়ার করার জন্য? স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্যাম্পল অফ গ্রানুলার সয়েল, মানে অফ দ্য সেম অরিজিন। মানে একই ধরনের অনেকগুলো সয়েল আমি পরপর সাজালাম, পরপর সাজিয়ে আমি ওই সয়েলগুলোর স্ট্রেংথ কেমন সেটা বের করতে চাচ্ছি। তো সেটা বের করার জন্য আমাকে কি লাগবে? ওই সয়েলগুলোর ভয়েড রেশিও বের করতে হবে আইদার, না হলে ইউনিট ওয়াইড বের করতে হবে। সো কেউ একজন কোশ্চেন করছিল যে ইউনিট ওয়াইডটা কেন দরকার। তো ইউনিট ওয়াইডটা এখন বুঝলাম যে ইউনিট ওয়াইডটা দরকার স্ট্রেংথটা বের করার জন্য। কোন একটা সয়েলের ভয়েড রেশিও যদি বেশি হয় তাহলে আবার এখানে কি হবে, ডেনসিটি কম হবে। ডেনসিটি কম হলে সয়েলের কি হবে, স্ট্রেংথটা কম হবে। আর যদি ভয়েড রেশিও কম হয় তার মানে সয়েলগুলো কম্প্যাক্টেড, তার মানে সয়েলের ডেনসিটি বেশি, তার মানে কি সয়েলের স্ট্রেংথও বেশি হবে। সো এক একটা টার্ম এখানে কিন্তু কি হচ্ছে, ইউজ হচ্ছে, ঠিক আছে। ইউনিট ওয়াইডটাও সেম, ইউনিট ওয়াইড বেশি হলে ডেনসিটি বেশি হবে, ঠিক আছে। The term used to indicate the strength characteristics in a qualitative manner is termed as density index or relative density. এইটাই হচ্ছে মেইন ডেফিনিশন। The term used to indicate the strength characteristics, so যে টার্মটা আমার সয়েলের স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক কে ইন্ডিকেট করে বা প্রকাশ করে ইন এ কোয়ালিটেটিভ ম্যানার, মানে নাম্বারের দিক দিয়ে, ইজ টার্মড অ্যাজ ডেনসিটি ইনডেক্স। এখানে যখন আমি মান বসাবো তাহলে আমি একটা নাম্বার পেলাম, ঠিক আছে, ওই সয়েলের একটা ডিআর পেলাম, তাহলে এটাই হইতেছে কি ওই সয়েলটার জন্য ডেনসিটি ইনডেক্স অথবা রিলেটিভ ডেনসিটি। তাহলে ইয়াটা কি হবে, ফর্মুলা এই দুইটাই একই। যখন আমি ভয়েড রেশিও দিয়ে প্রকাশ করব তখন এটা, যখন আমি ইউনিট ওয়াইড দিয়ে প্রকাশ করব তখন এটা। সো দুইটাই হচ্ছে ফর্মুলা, ই দিয়ে একটা আবার গামা দিয়ে একটা। সো এটার ফর্মুলাটা কি, ম্যাক্সিমাম ভয়েড মাইনাস ই, ম্যাক্সিমাম ভয়েড মাইনাস মিনিমাম ইন্টু 100। আর এটা কি গামা মাইনাস গামা মিন, গামা ম্যাক্স মাইনাস গামা মিন, তারপর গামা ম্যাক্স ডিভাইড বাই গামা ইন্টু 100। সো এটাকে বলা হচ্ছে কি রিলেটিভ ডেনসিটি। সো একটু পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? জি স্যার। আমাকে একটা জিনিস বলেন, তাহলে এই যে স্যার। রিলেটিভ ডেনসিটি কার উপর ডিপেন্ড করে? শেপ এন্ড সাইজ আছে। আরো ক্লিয়ারলি কেউ বলতে পারবে? আরো ক্লিয়ারলি কেউ বলতে পারবে? স্যার ভয়েড রেশিওটার উপরে ডিপেন্ড করেছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ফজলে রাব্বি বুঝছি, আর কেউ বুঝি নাই। স্যার বুঝছি স্যার, এখানে ভয়েড রেশিওটা যখন বেশি হবে তখন সেটাকে আমরা লুজ বলতেছি, আর হ্যাঁ। ভয়েড রেশিও যখন কম হবে তখন সেটাকে আমরা ডেন্স বলতেছি স্যার। আর হ্যাঁ। এটা আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে ডিআর অর্থাৎ রিলেটিভ ডেন্সিটি ইকুয়াল টু হচ্ছে ভয়েড রেশিও ম্যাক্স মাইনাস হ্যাঁ। ভয়েড ডেন্সিটি, এভাবে প্রকাশ করতে পারবো। অথবা ইউনিট ওয়েট দ্বারাও আমরা কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। অর্থাৎ দুইটাই সেম আর কি স্যার। তার মানে যেটা বুঝলাম যে রিলেটিভ ডেনসিটি জিনিসটা ভয়েড রেশিও এবং ইউনিট ওয়াইড এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ভয়েড রেশিও থেকে আমি রিলেটিভ ডেনসিটি বের করতে পারি। আর রিলেটিভ ডেনসিটিটা কেন বের করব? ওয়াই? টু মেজার দ্য স্ট্রেংথ অফ এ সয়েল। কোন একটা সয়েলের স্ট্রেংথ বের করার জন্য রিলেটিভ ডেনসিটিটা বের করতে হবে। বুঝা গেছে এখন? জি স্যার। ঠিক আছে, আমরা আজকের ক্লাস একটুকে রাখি। বাকি যেগুলো পড়বো এগুলো বুঝতেছি যে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি রেসপন্সটা কম পাচ্ছি। সো আগামী ক্লাস তারপরে আমরা বাকি টার্মগুলো আস্তে আস্তে জানবো। এই পর্যন্ত যা পড়াইছি সবাই এগুলো একটু লিখে গ্রাফগুলো আগামী ক্লাসে বুঝবো, তারপরে দেবো। তারপর ইউনিট ওয়াইড নিয়ে যেগুলো শিখছি যদি নেক্সট ক্লাসে আসে তাহলে কিন্তু আবার মাথার উপর দিয়ে যাবে।
সয়েল জিনিসটা এত সহজে মাথায়, তো আমরা চেষ্টা করবো একটু কি থাকুক ক্লাস আর